ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব আমার বইয়ে পৃষ্ঠা নম্বর 41 থেকে পৃষ্ঠা নম্বর 45 পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে। চলো আমার সঙ্গে প্রত্যেকে, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা যে সমস্ত ছাত্রছাত্রীর অভিভাবক বা অভিভাবিকারা দেখছেন, তারা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পাশে থাকুন। চলো আজকের ক্লাসে আমরা শুরু করছি। আজকের ক্লাসে প্রথমে রয়েছে, দেখো, ইংরেজির একটি অংশ রয়েছে, অর্থাৎ সি অ্যান্ড সে। বলা হয়েছে সি মানে দেখা এবং সে মানে বলো, মানে দেখো এবং বলো। কি দেখো এবং বলো না, অংশতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি বইয়ের ছবি এবং পরের একটি পাশের অংশতে আমরা দেখতে পাচ্ছি বইয়ের ছবি। সুতরাং দুটোই হচ্ছে বইয়ের ছবি, কিন্তু ডিফারেন্সটা কোথায় বলো তো? এবং আরেকটি দেখতে পাচ্ছি হাতের ছবি, এখানে একটি হাতের ছবি দেখতে পাচ্ছি। কিন্তু এই বিষয়টা জানার আগে একটি বিষয় তো আমাদের জানতে হবে, খুব সুন্দর একটি বিষয় এখানে দিস এবং দ্যাটের ব্যবহার। মানে এখানে যে বিষয়টা আমরা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে দিস এবং দ্যাট। কোথায় কোথায় দিস বসবে এবং কোথায় কোথায় দ্যাট বসবে, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের ক্লাসে প্রথমে রয়েছে। সুতরাং ছবির মাধ্যমেই শিশুদেরকে বোঝানো হয়েছে, সুতরাং আমরা ছবির দ্বারাই বুঝবো। সুতরাং প্রথমে দেখো একটি হাতের ছবি দেওয়া রয়েছে এবং একটি বইয়ের ছবি দেওয়া রয়েছে, এবং হাত আর বইয়ের যে ডিস্ট্যান্স বা দূরত্ব সেটা কিন্তু খুব কাছাকাছি। সুতরাং এর থেকে আমরা বুঝবো, যদি কোনো জিনিস আমাদের হাতের কাছে থাকে তখন সেটাকে আমরা লিখব দিস। তাই দিস কোথায় বসাবো? দিস সাধারণত সেই জায়গায় বসবে যেটি আমাদের হাতের কাছ থেকে খুব কাছাকাছি থাকবে, অর্থাৎ আমাদের হাতের কাছাকাছি যে জিনিসগুলো থাকবে সেসব জিনিসগুলোর আগে আমরা দিস বসাবো। এবং পরের ছবির মাধ্যমে কি দেখতে পাচ্ছি না, পরের ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বইটা এই যে হাত থেকে না, বইটা হাতের থেকে কি আছে, অর্থাৎ দূরে রয়েছে, অর্থাৎ ডিস্টেন্সটা একটু দেখো তো, দূরত্বটা অনেক দূরে। সুতরাং যদি কোনো জিনিস আমাদের হাত থেকে দূরে থাকে, সুতরাং সেক্ষেত্রে আমরা দ্যাট বসাবো। এবার চলো দেখে নাও। প্রথমেই দেখো বলা হয়েছে হোয়াট ইজ দিস। বলছে হোয়াট ইজ দিস মানে কি? বলছে এটি কি। হোয়াট ইজ দিস মানে এটি কি। তখন উত্তর লিখবো সেক্ষেত্রে দিস ইজ এ বুক। কেন দিস দিলাম? কারণ আমার হাতের কাছে বইটি রয়েছে, সুতরাং সেই জন্য আমরা দিস বসালাম। দিস ইজ এ বুক, এটি একটি বই। কিন্তু পরের কোশ্চেনটা একইভাবে জিজ্ঞাসা করছে না, কি বলছে দেখো, বলেছে হোয়াট ইজ দ্যাট। হোয়াট ইজ দ্যাট, ওইটি কি। দিস শব্দের অর্থ হচ্ছে এটি, মানে এটা কি আমরা বলি না, আর ওটা কি এরকম বলি না শব্দ বাংলায়, ঠিক তেমনি ইংলিশতে বলছে হোয়াট ইজ দিস, এটি কি। তার সেক্ষেত্রে উত্তর হয়েছিল দিস ইজ এ বুক, অর্থাৎ এটি একটি বই। কিন্তু পরের ছবিতে আমরা কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্যাট, ওইটা কি বা ওইটি কি। তখন সেক্ষেত্রে উত্তর লিখতে হচ্ছে দ্যাট ইজ এ বুক, ওইটি একটি বই। তার মানে এর থেকে জানা গেল, যদি কোনো জিনিস আমাদের হাতের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দিস বসাবো, এবং কোনো জিনিস যদি আমাদের হাত থেকে দূরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দ্যাট বসাবো। সুতরাং চলো আমরা পরের অংশগুলো এবার দেখি। পরের অংশের প্রথমে দেখো বলা হয়েছিল না যে সি অ্যান্ড সে, অর্থাৎ দেখো এবং বলো। তাহলে প্রথমে আমরা দেখছি, কি দেখতে পাচ্ছি বলো তো? প্রথমে আমরা একটা ব্যাটের ছবি দেখতে পাচ্ছি, সুতরাং হাতের কাছাকাছি অবশ্যই আছে। তার জন্য কোশ্চেনে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দিস, তখন মানে মানে হচ্ছে এটি কি। তখন আমরা উত্তরটা কী লিখবো জানো? তখন আমরা উত্তরটা এক্ষেত্রে উত্তর লিখব দিস ইজ এ ব্যাট। কী লিখব? দিস ইজ এ ব্যাট, এটি একটি ব্যাট, এটি একটি ব্যাট। তারপরের অংশটা দেখো, পরের অংশে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি যে একটি সূর্যের ছবি, অর্থাৎ সান ছবি, সান মানে সূর্য। আরেকটি ব্যাখ্যা দেখতে পাচ্ছি এখানে, মানে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে হাত, আমাদের যে হ্যান্ড রয়েছে, হাতের ছবি আর সূর্যের ছবি থেকে দূরত্বটা কেমন বলতো? অনেকটা দূরে না? সুতরাং কোশ্চেন জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্যাট, ওটি কি বা ওইটি কি। তাহলে সেক্ষেত্রে উত্তর লিখব দ্যাট ইজ দ্য সান, দ্যাট ইজ দ্য সান, ওইটি একটি সূর্য। সেমভাবে পরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি হাতের কাছে একটি ছাতা রয়েছে,
সুতরাং কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দিস, মানে এইটি কি, তাহলে এক্ষেত্রে উত্তর লিখব দিস ইজ অ্যান আমব্রেলা, দিস ইজ অ্যান আমব্রেলা, অর্থাৎ এটি একটি ছাতা। এবার দেখো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি হাতের থেকে গাছের ছবিটি একটু দূরে রয়েছে, সুতরাং কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ দ্যাট, তাহলে উত্তর কি লিখব, উত্তর লিখব দ্যাট ইজ এ ট্রি, ওইটি একটি গাছ। হোয়াট ইজ দ্যাট, ওইটি কি, না ওইটি হলো একটি গাছ, লিখব ইংলিশতে কেমন, না দ্যাট ইজ এ ট্রি। সুতরাং তোমরা এই চারটে ছবি এবং ভালোভাবে লক্ষ্য রাখবে। প্রথমে আমরা দেখেছিলাম ব্যাটের ছবি এবং হাতের কাছে ছিল, সুতরাং লিখেছি আমরা কেমনভাবে, না দিস ইজ এ ব্যাট। পরের ছবিটি দেখতে পেয়েছিলাম আমরা হাত থেকে, অর্থাৎ সূর্য অনেক দূরে, সুতরাং হাতের ছবি এবং সূর্যের ছবি থেকে ডিস্ট্যান্স বা দূরত্বটা ছিল অনেক দূরে, সুতরাং সেক্ষেত্রে আমাদের লিখতে হয়েছিল দ্যাট। তাহলে দ্যাট ইজ দ্য সান। কেন দ্য সান লিখলাম, কারণ হচ্ছে এখানে একটু আর্টিকেল ব্যবহার করা হয়েছে, এই যে এ অ্যান্ড দ্য, এগুলো আমি তোমাদের পরে ক্লাসে সব বিষয় নিয়ে বোঝাবো যে কোথায় কোথায় আর্টিকেল বসে বা আর্টিকেল কী কী কোথায় কোথায় বসাতে হয়, এ অ্যান্ড দ্য কোথায় কোথায় বসে সেসব আমরা শেখাবো আস্তে আস্তে। সুতরাং সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকলে তোমরা আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, সুতরাং সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, তারপর দেখো, তারপর ছবিটা ছিল দেখো হাতের কাছে, অর্থাৎ ছাতাটি ছিল আমার হাতের কাছে, সেক্ষেত্রে আমরা উত্তর লিখেছিলাম দিস ইজ অ্যান আমব্রেলা। তাহলে এক্ষেত্রে এ দিতে পারতাম বা দা দিতে পারতাম, কিন্তু দিইনি। কেন দিইনি, না এখানে একটা আর্টিকেলের ব্যাপার রয়েছে, আমি আবারও বলছি আর্টিকেল ব্যাপারটা নিয়ে আমি তোমাদের ক্লাস করাবো অন্য একটি ক্লাসে। এখানে কিন্তু অ্যান হবে, তাহলে দিস ইজ অ্যান আমব্রেলা, এটি হয় একটি ছাতা। এবং পরের ছবিতে আমরা দেখেছিলাম হাত থেকে গাছের ছবিটা দূরে, সুতরাং সেক্ষেত্রে আমরা লিখেছিলাম দ্যাট ইজ এ ট্রি, ওইটি একটি বা ওইটি হলো একটি গাছ। চলো এবার আমরা পরের অংশটা একটু দেখি, কি দেখবো বলো তো। দেখো হলুদ বক্সে দেওয়া রয়েছে কিছু শব্দ, বলছে এ টেলিং সেন্টেন্স স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ অ্যান্ড ফুল স্টপ। বলছে বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার মানে হচ্ছে বড় হাতের অক্ষর, এ টেলিং সেন্টেন্স স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ড উইথ ফুল স্টপ, মানে বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর এবং শেষে একটি বিন্দু দিয়ে শেষ হয়। এটা তোমরা মনে রাখবে, কোথায় আমরা ফুল স্টপ বসাবো, অর্থাৎ টিপের মতন একটি ফোঁটা। তাই বলা হয়েছে এ টেলিং সেন্টেন্স স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ড উইথ এ ফুল স্টপ, অর্থাৎ বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর এবং শেষে একটি বিন্দু দিয়ে শেষ হয়। তারপরে হলুদ বক্সে দেওয়া রয়েছে, দেখো বলা হয়েছে অ্যান্ড আস্কিং, অ্যাস্কিং বা আস্কিং যা উচ্চারণ করো তোমরা, সেন্টেন্স স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ড উইথ এ কোশ্চেন মার্ক, মানে যদি কোনো জিজ্ঞাসাসূচক বাক্য শুরু হয় বড় হাতের অক্ষর দিয়ে এবং শেষ হয় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, তাহলে অ্যান অ্যাস্কিং সেন্টেন্স স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ড উইথ কোশ্চেন মার্ক, একটি জিজ্ঞাসাসূচক বাক্য শুরু হয় বড় হাতের অক্ষর দিয়ে এবং শেষ হয় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। চলো 42 নম্বর পৃষ্ঠাটা আমরা দেখি। 42 নম্বরের পৃষ্ঠারে বলছে সি অ্যান্ড সেম, দেখো এবং বলো, মানে ছবিটা দেখতে বলছে আর নিচের অংশগুলোকে আমাদের বলতে বলছে। দেখো ছবির সাথে সাথে আমাদের প্রথমে একটি ইংরেজিতে অক্ষর দেওয়া রয়েছে, দ্য সিগন্যাল ওয়াজ রেড। সিগন্যাল মানে সিগন্যালটা কী ছিল দেখো তো, প্রথমে লাল, তাই বলছে দ্য সিগন্যাল ওয়াজ রেড, সিগন্যাল ছিল লাল। দ্য কার ডিড নট স্টপ অ্যাট দ্য সিগন্যাল, মানে গাড়িটি সিগন্যালে থামলো না। দ্য কার ডিড নট স্টপ অ্যাট দ্য সিগন্যাল, গাড়িটি সিগন্যালে থামলো না। তারপর বলছে দ্য ড্রাইভার ব্রোক দ্য রুল, গাড়ির চালক নিয়ম ভেঙেছিল।
তার মানে এখানে প্রথম যে সিগন্যালটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লাল সিগন্যাল। সুতরাং তাই বলা হয়েছে দ্য সিগন্যাল ওয়াজ এ রেড, সিগন্যাল ছিল লাল। দ্য কার ডিড নট স্টপ অ্যাট দ্য সিগন্যাল, মানে গাড়িটি সিগন্যালে থামলো না। থেমেছে কি, দেখো চালিয়ে যাচ্ছে, থামলো না। তারপর হচ্ছে দ্য ড্রাইভার ব্রোক দ্য রুল, মানে গাড়ির চালক নিয়ম ভেঙেছে নিশ্চয়ই, তাই তো, ভেঙেছিল তাহলে। আচ্ছা, পরের অংশ দেখো। পরের অংশতে বলা হয়েছে যে রিড দ্য সেন্টেন্স, রিড দ্য সেন্টেন্স, বাক্যগুলি পড়ো। চলো বাক্যগুলো পড়ে দেখি। দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি, বলছে দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে 6 জন সদস্য আছেন। দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি, মানে আমাদের পরিবারে 6 জন সদস্য আছেন। দে আর মাই গ্র্যান্ডফাদার, দে আর মানে তারা হলেন, মাই গ্র্যান্ডফাদার মানে আমার ঠাকুরদা, গ্র্যান্ডমাদার মানে ঠাকুরমা, ফাদার মানে বাবা, মাদার মা, সিস্টার মানে বোন, অ্যান্ড মি মানে আমি। তাহলে দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি, মানে আমাদের পরিবারে 6 জন সদস্য আছেন। তারা হলেন কারা না, তারা হলেন ঠাকুরদা, ঠাকুরমা, বাবা, মা, বোন এবং আমি। মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ টিচার, তাহলে মাই ফাদার ইজ এ টিচার, মানে বাবা, মানে আমার বাবা হলেন একজন শিক্ষক। হি হি টিচেস ইংলিশ, তিনি ইংরেজি পড়ান। তার মানে কি জানতে পারছি বলো তো, মানে একটা পরিবারের ঘটনা জানতে পারছি। পরিবারে কতজন রয়েছে, 6 মেম্বার, অর্থাৎ 6 জন সদস্য রয়েছে। সেক্ষেত্রে কারা কারা ছিল না, ঠাকুরদা, ঠাকুরমা, বাবা, মা, বোন আর আমি। মাই ফাদার ইজ এ টিচার, মানে বাবা ছিলেন একজন শিক্ষক। হি টিচেস ইংলিশ, তিনি ইংরেজি পড়ান। মাই ফাদার, আচ্ছা তারপর অংশ দেখো, মাই মাদার, বলা হয়েছে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, HOUSEWIFE, হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ মানে হচ্ছে গৃহবধূ, মানে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা হলেন একজন গৃহবধূ। সি দ্য ট্রেক্স গুড ক্যারি, আচ্ছা সি টেক গুড কেয়ার অফ আস, তিনি আমাদের ভালো যত্ন নেন। মাই সিস্টার রিড ইন ক্লাস 3, আমার বোন 3য় শ্রেণীতে পড়ে। আই অ্যাম ইন ক্লাস 2, আমি 2য় শ্রেণীতে পড়ি। উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, আমরা খুব সুখী একটি পরিবার। মানে দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের 6 জন সদস্য ছিলেন। দেয়ার আর মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার, সিস্টার অ্যান্ড মি। মাই ফাদার ইজ এ টিচার, হি টিচেস ইংলিশ। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, সি টেক গুড কেয়ার অফ আস। মাই সিস্টার রিড ইন ক্লাস 3, আই অ্যাম ইন ক্লাস 2, উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি। সুতরাং 6 জন পরিবার, সেই পরিবারে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমা মানে ঠাকুরদা, ঠাকুরমা, বাবা, মা, বোন আর আমি ছিলাম। আমার বাবা ছিলেন একজন শিক্ষক, তিনি ইংরেজি পড়ান, অর্থাৎ ইংরেজি শিক্ষক ছিলেন। আর মা ছিলেন হাউস ওয়াইফ, অর্থাৎ গৃহবধূ। তিনি আমাদেরকে সবসময় যত্ন নিতেন, মানে যত্ন নেন। বোন ক্লাস 3তে পড়ে, আমি ক্লাস 2তে পড়ি। সুতরাং আমাদের একটি পরিবার খুব সুখী। চলো আমরা ওপরের অংশটা তো পড়লাম, এবার আমাদের নিচের অংশটাকে ওপরের অংশ থেকে শূন্যস্থান পূরণ করতে হবে, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপ উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ আমাদের উপরে যে প্যাসেজটা রয়েছে, মানে উপরে দেওয়ার যে অংশটি রয়েছে, সুতরাং মানে অনুচ্ছেদ থেকে, প্যাসেজ মানে হচ্ছে অনুচ্ছেদ, সেই প্যাসেজ থেকে অর্থাৎ অনুচ্ছেদ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে এর দাগে রয়েছে, দেখো বলা হয়েছে দেয়ার আর ড্যাশ মেম্বার ইন আওয়ার ফ্যামিলি,
অর্থাৎ আমাদের পরিবারে কতজন সদস্য ছিল? 6 জন, অর্থাৎ ইংলিশে আমরা লিখে দেবো 6, SIX। তাহলে লিখব দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারে 6 জন সদস্য আছে বা আছেন। বিতে বলা হয়েছে, দেখো বিতে বলা হয়েছে মাই ফাদার ইজ এ ড্যাশ। তাহলে মাই ফাদার ইজ এ, বাবা কি ছিল? টিচার ছিল, অর্থাৎ শিক্ষক ছিল। তাহলে লিখে দেবো মাই ফাদার ইজ এ টিচার, TEACHER, টিচার, অর্থাৎ আমার বাবা হলেন একজন শিক্ষক। সিদ্ধাগে মাই সিস্টার ইট ইন ক্লাস 3, THREE, আমার বোন 3য় শ্রেণীতে পড়ে। এবং ডিদ্দাগে রয়েছে উই আর এ ভেরি ড্যাশ ফ্যামিলি। তাহলে লিখব হ্যাপি, শূন্যস্থান পূরণে কী লিখে দেবো? অর্থাৎ হ্যাপি, HAPPY, হ্যাপি। উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, আমরা খুব সুখী একটি পরিবার। চলো পরের পৃষ্ঠার অংশটা আমরা আলোচনা করি। অর্থাৎ পরের পৃষ্ঠায় বলা হয়েছে যে ড্র দ্য পিকচার, ছবি আঁকতে বলেছে। ড্র দ্য পিকচার মানে ছবি আঁকো। ড্র দ্য পিকচার মানে ছবিগুলি আঁকো। প্রথমে দেখো কিসের ছবি আঁকতে হবে? দ্য সান মানে সূর্যের ছবি। তোমরা সুন্দর করে এখানে একটা সূর্যের ছবি আঁকবে। তারপর দ্য ব্যানানা মানে একটি কলার ছবি আঁকবে। আচ্ছা, তারপরে দেখো এ গ্লাস মানে একটি গ্লাসের ছবি আঁকবে। এ লিফ মানে পাতার ছবি। তারপরে দেখো অ্যান আমব্রেলা মানে একটি ছাতা ছবি আঁকবে। এবং এ হাট মানে কুঁড়ে ঘর মানে একটি কুঁড়ে ঘরে ছবি আঁকবে। সুতরাং ছবিগুলো তোমরা নিজেরাই আঁকবে। চলো এবার আমরা দেখব অঙ্কের কিছু অংশ। প্রথমে দেখো ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতন লিখি। তাহলে আমরা ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতন লিখি। তাহলে চলো প্রথমে আমরা ছবিগুলো দেখি। প্রথমে ছবি দেখতে পাচ্ছি 3টে ছবি, এবং 3টে হচ্ছে সবটাই হচ্ছে গাছের ছবি। কিন্তু এখানে তফাৎ রয়েছে। একটা গাছ দেখো লম্বা, একটা গাছ মাঝারি, আর একটা গাছ ছোট বা খাটো যাই বলো না কেন। সুতরাং আমাদের অঙ্কে কী বলেছে দেখো, বলেছে ছবিতে 2 নং গাছ। সুতরাং এই নম্বর গাছটি, অর্থাৎ 2 নম্বর গাছ 1 নং গাছের চেয়ে, অর্থাৎ এই 1 নম্বর গাছের থেকে সুতরাং ছোট হবে। আচ্ছা, এখানে লম্বা বলেছে, তাহলে লিখবো এরকম, খাটো লিখতে পারো। তাহলে 2 নং গাছ 1 নং গাছের থেকে কি ছোট মানে খাটো। তাই তোমরা এখানে খাটো লিখতে পারো অথবা ছোট লিখতে পারো। অথচ 3 নং গাছের থেকে 2 নং গাছটা লম্বা না, সুতরাং দেখো 3 নং গাছের থেকে লম্বা লিখে দেওয়া রয়েছে। তাহলে প্রথম ঘরে লিখবে ছবিতে 2 নং গাছ 1 নং গাছের চেয়ে খাটো বা ছোট লিখবে। অথচ 3 নং গাছের চেয়ে লম্বা, অর্থাৎ 1 নং গাছ সবচেয়ে লম্বা, তাই তো। তাহলে 1 নং গাছ সব থেকে কি, তাহলে 1 নং গাছ সব থেকে লম্বা, আর 3 নং গাছ সব থেকে খাটো বা ছোট। চলো পরের অংশটা দেখি। পরের অংশে এখানে 3টে অ্যানিম্যালসের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ পশু ছবি দেখতে পাচ্ছি। দেখো একটা হচ্ছে ইঁদুর, একটা হচ্ছে বিড়াল, আরেকটি রয়েছে বাঘ। এখানে বিড়াল, অর্থাৎ বিড়াল এখানে বিড়াল বাঘের থেকে, সুতরাং বাঘের থেকে কী হয় বলো তো, ছোটো না বড়? ছোট তো। তাহলে এখানে লিখব এখানে বিড়াল বাঘের থেকে ছোট। অথচ ইঁদুরের চেয়ে কি বড়, সুতরাং বড় লেখা রয়েছে। এখানে ইঁদুর সব থেকে ছোট, বাঘ সবার থেকে বড়। চলো পরের ছবিটি দেখো। বলা হয়েছে সাবিনা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছে 3টি নৌকা, কোনটি তার কাছাকাছি এবং কোনটি সব থেকে দূরে সেটা লিখতে হবে। সুতরাং প্রথম একটি নৌকা, দ্বিতীয় নৌকা, তৃতীয় নৌকা। এখানে সাবিনা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, নদী থেকে তার কাছের নৌকা সব থেকে এটা, সুতরাং এই নৌকাটি সব থেকে কাছে। তারপর দ্বিতীয় নৌকা এইটা, সাবিনা থেকে এই নৌকাটির একটু দূরে হবে, এবং সাবিনা থেকে এই নৌকাটি সব থেকে দূরে। তাহলে প্রথম ঘরে লিখবে কাছে, তারপরটা লিখবে একটু দূরে,
তারপরটা সবচেয়ে দূরে। চলো পরের পৃষ্ঠার অংশটা দেখো। পরের পৃষ্ঠার অংশতে বলা হয়েছে সেই একই জিনিস, ছবি দেখি ফাঁকা ঘরে ঠিক মতন লিখি। ছবিতে 3টে শিশিরের ছবি দেওয়া রয়েছে এবং সেখানে মধু ভর্তি করা রয়েছে। প্রথম শিশিরে দেখো, শিশিরে পুরো ফুল অর্থাৎ পুরো পরিপূর্ণভাবে মধু ভর্তি করা রয়েছে এবং দ্বিতীয় শিশিরে একটু খালি রয়েছে এবং তৃতীয় শিশিরে অনেকটা খালি রয়েছে। সুতরাং ছবি দেখে আমাদের এই অংশগুলো লিখতে হবে। তাই দেখো বলা হয়েছে 2 নং শিশির, মানে 2 নং শিশিতে 1 নং শিশির থেকে ড্যাশ মধু আছে। সুতরাং আমি দেখতে পাচ্ছি ছবিতে কি কম মধু আছে, তো তাহলে লিখব 2 নং শিশিতে 1 নং শিশির থেকে কম মধু আছে, অথচ 3 নং শিশির থেকে বেশি মধু আছে। এবার দেখো 1-এর দাগের কি বলা হয়েছে। 1-এর দাগে বলা হয়েছে মাঝের শিশিতে বাঁ দিকে শিশির চেয়ে, বাঁ দিক কোনটা, তাহলে বাঁ দিকে শিশি। ভালো করে দেখো, ছবি না দেখলে বুঝতে পারবে না। দেখো ভালো করে বলা হয়েছে মাঝের শিশি অর্থাৎ 2 নং শিশি, বাঁ দিকে শিশির চেয়ে ড্যাশ মধু আছে, অর্থাৎ বাঁ দিক মানে এটা হবে। তাহলে বাঁ দিক মানে এই ছবিটা হবে, তাহলে বাঁ দিক মানে এই ছবি। সুতরাং তোমরা দেখো, আচ্ছা বলা হয়েছে যে মাঝের শিশিতে বাঁ দিকের অর্থাৎ এই শিশি, এই অর্থাৎ মাঝের শিশি মানে 2 নং শিশি, 2 নং শিশি তার বাঁ দিকের শিশি অর্থাৎ 1 নং শিশির চেয়ে মধু কী আছে, কম আছে না বেশি আছে, কম রয়েছে। কী রয়েছে, তাহলে কম। তাহলে এখানে লিখব মাঝের শিশিতে, মাঝের শিশির বাঁ দিকের শিশির চেয়ে কম মধু আছে। তারপর 2 নম্বরটা দেখো, 2 নম্বর বলা হয়েছে যে মাঝের শিশিতে ডান দিকের শিশির চেয়ে বেশি মধু রয়েছে। তাহলে মাঝের শিশির থেকে ডান দিকের শিশির চেয়ে কী আছে, বেশি মধু রয়েছে। সুতরাং 3-এ বলা হয়েছে এখানে সব থেকে বেশি মধু আছে 1 নং শিশিতে। 4-এ বলা হয়েছে এখানে সব থেকে কম মধু আছে 3 নং শিশিতে। চলো পরের অংশটা দেখি। পরের অংশটা এটা দেখতে পাচ্ছি আমাদের একটি চিড়িয়াখানার ছবি। বলা হচ্ছে আমরা খাঁচার কি বলতো, তাহলে আমরা খাঁচার বাইরে দাঁড়িয়ে রয়েছি, তাহলে এখানে আমরা লিখব বাইরে। কিন্তু হরিণ খাঁচার কী আছে বলতো, হরিণ হচ্ছে খাঁচার ভিতরে আর হনুমানও খাঁচার ভিতরে। পরের অংশতে বলা হয়েছে দেখো, পরের অংশে তো সেম বলা হয়েছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতন লিখি। ছবিতে আমরা 3জন ছেলে ছবি দেখতে পাচ্ছি, সেখানে একজনের নাম হচ্ছে মীর, আর একজনের নাম হচ্ছে রাজু, আর একজন হচ্ছে রানা। 3জন ছাত্রর ছবি দেখতে পাচ্ছি, একজন মীর, রাজু আর রানা। প্রথমে দেখো বলা হয়েছে রাজুর হাতের বল, সুতরাং রাজুর হাতের বল রানার হাতের বলের থেকে বড়, সুতরাং বড় লিখব। অথচ মীরার হাতের বলের থেকে, মীরার হাতের বলের থেকে কি হবে, রাজুর হাতের বল, আচ্ছা রাজুর হাতের বল আচ্ছা এবার দেখো প্রথমে কি বলা হচ্ছে না, প্রথমে বলা হচ্ছে দেখো রাজুর হাতের বল, তাহলে রাজুকে, এইটা হচ্ছে রাজু, তাহলে এটাকে, এটা রাজু, তাহলে এই রাজুর হাতের বল রানার হাতের বলের থেকে বড়, অথচ মীরার হাতের বলের থেকে, অর্থাৎ মীরার হাতের লেখা বলে মানে মীরার হাতের বলের থেকে ছোট হবে। এখানে মীরার হাতের বল সবচেয়ে বড় হবে এবং রাজুর হাতের বল সবচেয়ে ছোট। তারপর আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তরমুজ, কমলালেবু এবং লিচু। কমলালেবু তরমুজের থেকে হালকা, অথচ লিচুর থেকে ভারী, তাহলে এখানে লিখব ভারী। এখানে তরমুজ সব থেকে ভারী, লিচু সব থেকে হালকা। 3 নম্বর ছবিতে প্রথমে একটি দেখো গুঁড়ির ছবি, মোটা গুঁড়ি, তারপর একটু হালকা গুঁড়ি, তারপরটা দেখো একটা বাঁশির ছবি। সুতরাং দেখো বলছে 2 নং গাছের গুঁড়ি 1 নং গাছের গুঁড়ির থেকে, তাহলে 2 নং গাছের গুঁড়ি
2 নং গাছের গুঁড়ি 1 নং গাছের গুঁড়ির থেকে কি হবে বলো, সরু, অথচ বাঁশির থেকে মোটা। তার মানে 1 নং গাছের গুঁড়ি সব থেকে মোটা আর বাঁশি সব থেকে সরু। পরের অংশতে বলা হয়েছে ছবি থেকে ফাঁকা করে ঠিক মতন লিখি। ছবিতে দেখো, ছবিতে 3 জন ব্যক্তি দেখতে পাচ্ছি এবং সেখানে আম পাড়ার একটি ছবি আমাদের বইয়ে দেওয়া রয়েছে পাঠ্য বইয়ে। সুতরাং দেখো বলেছে এই আমটা, এই যে এই আমটা ড্যাশতে তাই সৌমেন আঁকশি দিয়ে পারছে। অর্থাৎ এইটা হচ্ছে সৌমেন, এই আমটা কি, তার মানে এরকম লিখব যে এই আমটা একটু দূরে তাই সৌমেন আঁকশি দিয়ে পারছে, তাহলে এখানে লিখব দূরে। পরের অংশটা দেখো, বলা হয়েছে এই আমটা অনেক উঁচুতে তাই ডেভিড গাছে উঠে পারছে। তাহলে এ হচ্ছে ডেভিড, তাহলে এই আমটা অনেক দূরে, সেই জন্য কী করেছে না ডেভিড গাছে উঠে পড়েছে। পরের অংশটা দেখো, বলা হয়েছে এই আমটা বেশ কাছে তাই আসিফ মাটিতে দাঁড়িয়ে পারছে। তার মানে কি দাঁড়ালো, তার মানে এখানে দাঁড়ালো এখানে সব থেকে উঁচুতে আম পাচ্ছে কে, ডেভিড, আর সবচেয়ে নিচেতে আম পাচ্ছে আসিফ। চলো পরের ছবিটা দেখে আমরা চেষ্টা করি অঙ্কটা করার জন্য। প্রথম দেখো, দিদিমা মেঝেতে বসে বই পড়ছে, বইটা মোটা। বোন টেবিলে বসে বই পড়ছে, বইটা দিদিমার বইয়ের থেকে কি হবে বলো, পাতলা। তাহলে এখানে তোমরা লিখবে পাতলা। চলো পরের ছবি দেখো, একটি দৌড় প্রতিযোগিতার ছবি। প্রথমে হচ্ছে ববি, তারপরে হচ্ছে তার নাম সলমন, তারপর হচ্ছে জন, আর তারপর শেষে হচ্ছে সানি। 4 জন স্টুডেন্টের দৌড় প্রতিযোগিতা খেলা হচ্ছে। সুতরাং ছেলেরা দৌড়াদৌড়ি করছে, ববি সবার ড্যাশ কাছে। তার মানে ছেলেরা দৌড়াদৌড়ি করছে, ববি সবার কোথায় আছে, সামনে আছে না। তাহলে দেখো সবার সামনে, অর্থাৎ সলমন, তারপর জন বা সনি, এদের সামনে আছে ববি। তাহলে লিখবো ববি সবার সামনে আছে, সবার পেছনে আছে সানি, সবার পেছনে আছে সানি। সলমন জনের সামনে অথচ ববির পিছনে আছে। সুতরাং জন, এবার তারপর অংশ দেখো, তারপর বলা হয়েছে যে জন অর্থাৎ জন সানির ড্যাশ আছে। তাহলে জন সানির সামনে আছে অথচ ড্যাশ এর পিছনে আছে। কার পিছনে আছে, সলমনের পিছনে আছে। তাহলে তোমরা লিখবে সলমন। পরের অংশতে বলা হয়েছে ছবি দেখি এবং খুঁজি, অর্থাৎ বেশি কম, ভারী হালকা, লম্বা খাটো, বড় ছোট, দূরে কাছে, ভিতরে বাইরে, মোটা সরু, উপরে নিচে, সামনে পিছনে, সোজা বাঁকা। এইগুলো তোমরা বিপরীত শব্দ হিসাবে মনে রাখতে পারো। বেশি কম, ভারী হালকা, লম্বা খাটো, বড় ছোট, দূরে কাছে, ভিতরে বাইরে, মোটা সরু, উপর নিচে, সামনে পিছনে, সোজা বাঁকা। সুতরাং তোমরা ছবি দেখে বুঝতে পারবে কোনটা মোটা, কোনটা সরু, কোনটা সামনে আছে, কোনটা পেছনে রয়েছে। যেমন আমি ছবি দেখে বলে দিচ্ছি, দেখো ছবিটা ভালো করে দেখো, ছবিটা একটু ছোট করলে ভালো হয়। আচ্ছা ছবিটা দেখো, এইটুকু দেখো তোমরা ভালো করে। প্রথমে একের দাগে দেখো গাছ, সামনে একটি বড় মোটা গাছ আছে আর ঠিক তার পিছন দিকে আর একটু দূরে সরু একটি গাছ আছে। তাই দেখো সামনে পিছনে, সামনে একটি মোটা গাছ, আবার মোটা পেলাম, আবার পিছনে আরেকটু দূরে দেখো সরু গাছ। তো আমরা এখানে আমরা কী পেলাম, সরু পেলাম, অর্থাৎ সামনে পিছনে মোটা সরু পেয়ে গেলাম। আবার বলছি আরও পিছনে, বলছে আরও পিছনে আরও সরু দুটি গাছ দেখতে পাচ্ছি। দেখো অর্থাৎ কী গাছ শিখে, না নারকেল গাছ হলো। এবার দুয়ে দেখো, দুয়েতে বস্তা মাথায় মানুষ, একটি লম্বা বয়স্ক মানুষের মাথায় ভারী বড় বস্তা নিয়ে বেঁকে হাঁটছে। কী কী পেলাম বলো তো, লম্বা পেলাম, ভারী পেলাম, বড় পেলাম, আর কি পেলাম, বেঁকে। কিন্তু তার পাশে একটি খাঁটো ছেলে, তাই লম্বা খাঁটো পেলাম, মাথায় হালকা অর্থাৎ ভারী হালকা পেলাম,
ছোট বস্তা, দেখো মাথায় ছোট বস্তা অর্থাৎ বড় ছিল, তাহলে ছোট পেলাম। বস্তা নিয়ে সোজা হাঁটছে, তাহলে বেঁকে হাঁটছে। আর ছোট বালকটি বা ছোট ছেলেটি কী করছে, সোজা হাঁটছে। তার মানে এখানে চারটে জিনিস পেলাম, অর্থাৎ লম্বা খাটো, ভারী হালকা, বড় ছোট, বেঁকে সোজা। এবার 3 নম্বর দেখো, 3 নম্বরে হচ্ছে গরু। যদি আমরা গরু ব্যাপার, এই দেখো গরু, একটা গরু, দুটো গরু দেখতে পাচ্ছি তো ছবিতে। সুতরাং সামনের দিকে একটি গরু দেখো ঘাস খাচ্ছে, ঠিক তার পিছনের দিকে আরেকটু দূরে একটি গরু দাঁড়িয়ে আছে। সুতরাং এখানে আমরা পেলাম সামনের দিক, পিছনের দিক। এবার চলো পাখিতে দেখি, পাখি ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, পাখির ছবিটা কোথায় গেল? পাখি, হ্যাঁ পাখি, এই তো। পাখিরা কী হচ্ছে দেখো, বড় গাছের গুঁড়ির কঠোরে ভিতরে একটি পাখি আছে এবং কোঠরের বাইরে একটি পাখি, গাছের ডালে আরেকটি পাখি বসে আছে। তাহলে দেখো একজন ভিতরে আছে, একজন বাইরে রয়েছে, সুতরাং ভিতরে বাইরে পেলাম। আচ্ছা, ফলে যদি দেখি, তাহলে ফলে যদি দেখো একজন মানুষ গাছের উপরে উঠে ফল পাড়ছে, আর অন্যদিকে আরেকজন মানুষ কী করছে না, গাছের নিচে দাঁড়িয়ে ঝুড়িতে ফল লাগছে। তাহলে উপরে নিচে। এবার আমরা আসি ফলের ঝুড়ি। একটি ফলের ঝুড়িতে একটি ফলের ঝুড়ি দেখো বেশ বড়, এবং আরেকটি ফলের ঝুড়ি বেশ ছোট, তাহলে বড় ছোট পেলাম। বড় ঝুড়িতে বেশি আম এবং ছোট ঝুড়িতে কম ফল আছে, তাহলে দেখো বেশিও পেলাম, কম পেলাম, বড় পেলাম, আবার ছোট পেলাম। সুতরাং এইভাবে আমাদের ছবির মাধ্যমে খুঁজে বার করতে বলেছিল। চলো পরের অংশটা আমরা দেখি। পরের অংশতে বলা হয়েছে ছবি থেকে ফাঁকা ঘরে ঠিক মতন লিখি। সুতরাং ছবি দেখতে বলেছে, ছবির মধ্যে কী কী সংখ্যা দেওয়া আছে দেখো তো। 4 দেওয়া রয়েছে, 7, 5, 9, 8। আমাদের এটাকে সাজাতে হবে, অর্থাৎ দেওয়া রয়েছে দেখো 4, 5, 7, 8, 9। তাহলে 4-এর থেকে 5 বড়, 5-এর থেকে 7 বড়, 7-এর থেকে 8 বড় এবং 8-এর থেকে 9 বড়। 9-এর থেকে 8 ছোট, 8-এর থেকে 7 ছোট, 7-এর থেকে 5 ছোট, 5-এর থেকে 4 ছোট। চলো আমরা পরের অংশটা ওরকম দেখি, ছবি দেখে সংখ্যা ঠিকঠাক বসাতে পারি কি না। চলো চেষ্টা করি আমরা। ছবিতে কী কী রয়েছে বলো তো? ছবিতে রয়েছে 11, 14, 17, 13 আর রয়েছে 19। সুতরাং প্রথমে আমরা ছোট দেখব কোনটি, 11, 13, 14, 17, 19। তাহলে প্রথমে হবে 11, তারপর হবে 13, তারপর হবে 14, তারপর হবে 17, তারপর হবে 19। সুতরাং 11 থেকে 13 বড়, 13 থেকে 14 বড়, 14 থেকে 17 বড়, 17 থেকে 19 বড়। উল্টে যদি বলা হয় তাহলে 19 থেকে 17 ছোট, 17 থেকে 14 ছোট, 14 থেকে 13 ছোট, 13 থেকে 11 ছোট। পরের ছবি দেখো, পরের ছবিতে দেখো কী কী রয়েছে না, 21, 20, 28, 29, 23, 26। এবং এইদিকে দেখো চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এতক্ষণ আমরা ছোট থেকে বড় সাজাচ্ছিলাম, এবার আমরা কি করব না, বড় থেকে ছোট সাজাবো। সুতরাং প্রথমে হবে 29, তারপর হবে 28, তারপর হবে 26, তারপরে 23, তারপরে 21, তারপরে 20 হয়ে গেল। তারপরে ছবিতে দেখো, তারপরে ছবিতে একটি প্রজাপতি ছবি দেওয়া রয়েছে এবং সংখ্যা দেওয়া রয়েছে কী কী, 23, 40, 59, 86 এবং 9, 10, 8, 98। সুতরাং চিহ্নটাও চেঞ্জ করা হয়েছে, তাহলে এই চিহ্ন থেকে আমরা কী করব, ছোট থেকে বড় সাজাবো। সুতরাং 23, তারপরে হবে 40, তারপরে হবে 59, তারপরে হবে তোমাদের 86, তারপর হবে 98। চলো এবার আমাদের একটি ফুলের ছবি দেওয়া হয়েছে, ফুলের মধ্যে কী কী দেখে নাও, 41, 37, 39, 42, 38। সুতরাং ছোটো থেকেই বড় সাজাবো, তাই তো। তাহলে প্রথমে হবে 37, তারপর হবে 38, তারপর 39, 41, 42। তারপর একটি ছবি রয়েছে, সেটা হচ্ছে ঘুড়ির ছবি। কী কী সংখ্যা রয়েছে, 22, 42, 27, 39, 31। এবং এক্ষেত্রে চিহ্নটা চেঞ্জ করা হয়েছে, সুতরাং আমরা এক্ষেত্রে কী করব না, বড় থেকে ছোট সাজাবো।
তাহলে চলো, প্রথমে হবে 42, তারপর হবে 39, তারপর হবে 31, তারপর হবে 27 এবং শেষে হবে 22। অর্থাৎ 22-এর থেকে বড় হচ্ছে 27, 27-এর থেকে বড় হচ্ছে 31, 31 থেকে বড় হচ্ছে 39 এবং 39 থেকে বড় হচ্ছে 42, 42 থেকে ছোট হচ্ছে 39, 39 থেকে ছোট হচ্ছে 31, 31, 31 থেকে হচ্ছে 27 এবং 27 থেকে হচ্ছে 22। চলো, এবং আমাদের আজকের ক্লাসের শেষ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে 50 পৃষ্ঠা। 50 পৃষ্ঠারে বলা হয়েছে ছবি দেখে বুঝে লিখি। প্রথমে দেখো ছবি 3টে রয়েছে, তাই তো? তাহলে এই যে ঘরে আমরা কত বসাবো? 3 বসাবো। পরের ছবি ঘরে কটা রয়েছে? 1 2 3 4, সুতরাং 4 বসাবো। তারপরেও 3টে রয়েছে, এখানে আমরা 3 বসাবো। তাহলে প্রথম ঘরে 3, তারপর ঘরে 4, তারপর ঘরে 3, অর্থাৎ 3 4 3 আমরা যোগ করে দেবো। তাহলে মোট কত হবে? 3 7। আচ্ছা, এবার আমরা যোগ করব, সুতরাং দেখে নাও, 4 আর 3 যোগ করলে হবে 7 এবং 7 আর 3 যোগ করলে হবে 10। তাহলে এখানে মোট কতটা ছবি রয়েছে? 10, মানে 10টি। চলো, ছোট ছোট কচ্ছপের ছবি কটা রয়েছে দেখে নাও। প্রথমে দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টি হবে। তারপরে 2টি দেখতে পাচ্ছি, তাহলে এখানে হবে 2। তারপরটা দেখো 1 2 3 4 5, এখানে হবে 5। তাহলে তোমরা প্রথমে লিখবে 6, তারপরে লিখবে 2, তারপর লিখবে 5। তাহলে যোগ করো, 6 আর 2 যোগ করলে হবে 8, 8 আর 5 যোগ করো, 8 আর 5 হচ্ছে 13। তাহলে এখানে মোট ছবি রয়েছে 13। তারপর দেখো প্রথমে ঘরে লজেন্সের ছবি কটা রয়েছে? 4টি, সুতরাং 4 বসাবো। তারপর 3টি, তারপরে 5টি। তাহলে এখানে হবে 4 3 5, যোগ করো, 4 আর 3 যোগ করলে হবে 7, 7 আর 5 যোগ করলে হবে 12। তাহলে মোট এখানে লজেন্স ছবি কটা হলো? 12টি। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আর ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো।